আচ্ছা দেখ, আজকে আমরা সফটওয়্যারে যেটা পড়বো সেটা হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম। দেখ, ডেটা ফ্লো ডায়াগ্রামটা আমরা কীভাবে বানাই সেটা পড়বো, যে কীভাবে বানানো হয়, কী কী ইউজ করা হয় সেটা। দেখ, ডেটা ফ্লো ডায়াগ্রামের ক্ষেত্রে আগে আমরা ডায়াগ্রাম বানানোর জন্য যে প্রপার্টিসগুলো লাগবে সেগুলো আগে শিখে নেব। কী কী প্রপার্টিস লাগবে সেটা দেখি। দেখ, নাম্বার 1 হচ্ছে এক্সটার্নাল এন্টিটি। দেখ, আমাদের ডায়াগ্রামটা বানানোর জন্য যেটা প্রথম ইউজ করা হয় সেটাকে বলা হয় এক্সটার্নাল এন্টিটি। এক্সটার্নাল এন্টিটি বলতে ধর আমরা ডেটা ফ্লো ডায়াগ্রামটা বানাবো ধর কোনো একটা সফটওয়্যারের জন্য, তাই তো? যে কোনো একটা সফটওয়্যারে কী কাজ হচ্ছে সেই কাজটাকে আমরা একটা চার্টের মাধ্যমে দেখাবো বলতে পারিস, বা একটা ছবির মাধ্যমে সেটাকে দেখাবো যে কী কী কাজ হচ্ছে, কারা কাজগুলো করছে, বা তার মধ্যে দিয়ে কীভাবে আমার যে প্রসেসগুলো আছে সেগুলোতে ডেটাগুলো ফ্লো হচ্ছে, সেই পুরো জিনিসটা দেখাতে হবে। তো তার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা না, মানে অনেকগুলো লাগতে পারে এক্সটার্নাল এন্টিটি দরকার হয়। এই এক্সটার্নাল এন্টিটি যেগুলো দরকার সেগুলোকে অ্যাকচুয়ালি বলছি আমরা, ধর যদি কোনো সফটওয়্যার হয়, একটা সফটওয়্যারের ক্ষেত্রে এক্সটার্নাল এন্টিটি কী কারা কারা বলতে দেখ, কোনো একটা সফটওয়্যারকে কারা ইউজ করতে পারে, সেই সফটওয়্যারটা যাকে বিক্রি করা হচ্ছে তারা, মানে ধর কাস্টমার্সরা ইউজ করতে পারে, বা ধর আমার যে সফটওয়্যারটা তৈরি করেছে সেই ডেভেলপার সেই ইউজ করতে পারে। যেমন ধর আমি যদি তোদের এমনি ধর ফেসবুক অ্যাপ্লিকেশনের কথা বলি, তাহলে সেটা কারা ইউজ করে বল, ইউজার্সরা ইউজ করছে। আর অথবা যারা ধর অ্যাডমিন আছে তারা ইউজ করছে, যে কোনো কিছু চেঞ্জ করার জন্য বল, বা কোনো কিছুতে হয়তো কোনো দরকার পড়ছে, বা সেটিংসে কিছু আপডেট দরকার, তার জন্য আমার অ্যাডমিন গ্রুপটা ইউজ করতে পারে, তাই তো? এই টাইপের লোকজনদের, এই টাইপের যারা অ্যাকচুয়ালি সফটওয়্যারটাকে ইউজ করবে তাদেরকেই আমরা বলছি এক্সটার্নাল এন্টিটি, যারা সফটওয়্যারটাকে ইউজ করছে। তাহলে এই এক্সটার্নাল এন্টিটিটা আমরা কীভাবে দেখাই, এরকমভাবে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা এক্সটার্নাল এন্টিটিটাকে লিখি সবসময়। আর সবসময় কিন্তু আমরা যাই বানাবো সেটারই একটা কিন্তু লেবেল থাকবে, মানে একটা নাম থাকবে। তুই যদি একটা রেক্ট্যাঙ্গেল দিস, একটা এক্সটার্নাল এন্টিটি বানাস, সবসময় সেটাকে একটা নাম দিয়ে রাখবি, কারণ এখানে ডেটা ফ্লো ডায়াগ্রামে তুই যা বানাবি সব কিছু কিন্তু লেবেলড হতে হবে। তো সেই জন্য আমরা এক্সটার্নাল এন্টিটি যদি বানাই, সেটা যদি ইউজারের জন্য বানাই তাহলে ইউজার লিখবো, কাস্টমারের জন্য হলে কাস্টমার লিখবো, পার্সন হলে পার্সন লিখবো। তো যেটা তখন দরকার পড়বে তখন সেটা লিখবো। আচ্ছা, এবার ধর যেটা নাম্বার 2 যেটা আমার দরকার পড়বে ডেটা ফ্লো ডায়াগ্রাম বানানোর জন্য, সেটা হচ্ছে প্রসেস। সেটা হচ্ছে আমার বেশ কিছু প্রসেস লাগবে। সেই প্রসেসগুলো বলতে পারিস আমাদের ধর সফটওয়্যারে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলোকে আমরা প্রসেস বলবো। যেমন তুই যদি একটা ক্যালকুলেটর বানাস, তাহলে ক্যালকুলেটরের কাজ কী হবে, ক্যালকুলেট করা। তোর সফটওয়্যারটা যদি ধর দুটো নাম্বারকে অ্যাড করতে পারে, একটা অ্যাডিশনের কাজ করে, তার মানে যে অ্যাডিশন যে কাজটা, যে ফাংশনটা, সেই ফাংশনটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি প্রসেস। তো আমার পুরো সফটওয়্যারের মধ্যে এরকম অনেক রকম প্রসেস হতে পারে। যেমন ধর যদি আমি ফেসবুকের কথা বলি, তো সেখানে তুই কী কী করতে পারছিস, সেখানে ধর তুই কোনো ছবি আপলোড করতে পারিস, ভিডিও আপলোড করতে পারছিস, সে কোনো অন্য কারোর ভিডিও দেখতে পাচ্ছিস, বা সেটাকে আবার শেয়ারও করতে পারছিস, নতুন করে কমেন্টস লিখতে পারছিস, লাইক করতে পারছিস সেইখানে,
বা ডিলিটও করতে পারছিস, নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছিস, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারছিস, মানে কত রকম কাজ হচ্ছে, তাই না? তাই এই প্রত্যেকটা হচ্ছে একটা করে প্রসেস। এই যত তোর একটা সফটওয়্যারের ক্ষেত্রে যতগুলো কাজ পারফর্ম করবে, প্রত্যেকটা কাজকে আমরা একটা করে প্রসেস বলবো। তাহলে প্রসেসকে আমরা কীভাবে দেখাই? প্রসেসকে আমরা এইভাবে একটা এটা ধর একটা ক্যালকুলেট বলে আমি একটা প্রসেস বানালাম, তাহলে এইভাবে আমরা একটা প্রসেসটাকে এইভাবে শো করতে পারি একটা সার্কেল দিয়ে। তো দেখ, এটা হচ্ছে ধর আমার একটা প্রসেস। থার্ড যেটা, সেটাকে বলা হচ্ছে ডেটা ফ্লোস। এবার ডেটা ফ্লোস ব্যাপারটা কি? দেখ, ডেটা ফ্লোস হচ্ছে যে ডেটাটা মানে ডেটা ফ্লো হবে সেটা আমাকে দেখাতে হবে। এবার ডেটাটা কোথা থেকে কোথায় ফ্লো হবে? ধর মানে এক্সটার্নাল এন্টিটি থেকে প্রসেসে ডেটা ফ্লো হবে। যেমন ধর যেটা আমি বলছিলাম যে আমার যদি এটা একটা ফেসবুক অ্যাপ্লিকেশনের কথা বলি, তাহলে সেক্ষেত্রে যারা ইউজার তারা কি করছে, তারা ধর একটা ছবিকে আপলোড করতে পারছে, তাই তো? তার মানে একটা ইউজার তার যে ডেটাটা মানে ছবিটাকে আপলোড করলো কোথায়? ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে। মানে কাজটা হলো কি, ছবিটা আপলোড করা হলো। আর ডেটাটা কি ফ্লো হলো? ছবিটা তো অ্যাজ এ ডেটা হিসেবে ধরা হবে, কারণ তুই ছবিটাকে ওখানে অ্যাড করার চেষ্টা করছিস বা ওখানে আপলোড করছিস। তাহলে ছবিটা অ্যাজ আ ডেটা এখানে কাজ করছে। বা ধর কোনো একটা কমেন্ট লিখলি বা কোনো একটা ওয়ালে কিছু একটা পোস্ট করলি, সেটা তো একটা লিখলি, তুই একটা ডেটা প্রোভাইড করছিস। তোমার ডেটাটা ফ্লো হচ্ছে কোথায়? ওই ইউজারের থেকে। ওই তোর যে কাজটা করছিস মানে যে একটা কমেন্ট লিখলি, এই যে কমেন্টটা যে রাইট করছিস, এই যে তোর ফাংশনটা হচ্ছে, এই যে তোর প্রসেসটা হচ্ছে রাইট করার প্রসেসটা, আর ইউজার যে রাইট করে যে ডেটাটা পাঠালো বা যেটা লিখলো বেসিক্যালি, সেই লেখাটা, সেই কমেন্টটা হচ্ছে অ্যাজ আ বলতে পারিস ডেটা হিসাবে ধরবো আমরা। তাহলে ডেটাটা ফ্লো হচ্ছে কীভাবে? এক্সটার্নাল এন্টিটি থেকে প্রসেসে। সেমভাবে প্রসেস থেকে কিছু একটা ফ্লো হতে পারে। যেমন ধর আমরা যখন লগ ইন করি, যদি তুই লগ ইনের আইডি বা পাসওয়ার্ড ভুল দিস, তখন তোকে কী বলা হয়? যে তোর কাছে বলা হয় না যে পাসওয়ার্ড ভুল দিয়েছিস বা ঠিক পাসওয়ার্ড দিতে। তার মানে এটা কি তোকে সিস্টেম এটা তোকে জানাচ্ছে, তাই তো? নাহলে তুই তো জানতে পারতিস না। যদি তোর পাসওয়ার্ড ভুল আছে, তুই যে দিচ্ছিস ভুল পাসওয়ার্ড, সেটা তোকে কে বলছে? তোকে সিস্টেম থেকে বলা হচ্ছে। তো মানে এটাও একটা প্রসেস কোথাও না কোথাও কাজ করছে, যে তোর আইডিটা বা পাসওয়ার্ডটার ভ্যালিডেশনটা চেক করছে। চেক করে তারপর তোর কাছে নোটিফাই করছে যে তুমি ভুল পাসওয়ার্ড দিয়েছো। তার মানে তোর কাছে যে ডেটাটা আসলো সেটা কি ওই ভুল পাসওয়ার্ড দিয়েছো? তার মানে তুই কি আবার চেক করবি, মানে আবার নতুন পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করবি। তাহলে যে এই যে তোকে ডেটাটা পাঠালো বা তোকে একটা ইনফরমেশান দিল, এটাও কিন্তু অ্যাজ আ ডেটা ফ্লোই এলো। মানে আমরা যখন এনটিটি থেকে প্রসেসে ডেটা ফ্লো করতে পারছি, তেমনি প্রসেস থেকেও এনটিটিতে ডেটা ফ্লো হতে পারছে। তার মানে এইভাবে ডেটাটা ফ্লো হতে পারে। যদি এনটিটি থেকে প্রসেসে গেল, প্রসেস থেকে এনটিটি গেল, তাহলে এইভাবে ডেটাটাকে ফ্লো করে। ডেটা ফ্লোটা আমরা একটা অ্যারো দিয়ে দেখাতে পারি। যেখানে ডেটা ফ্লো দরকার আমার, সেখান থেকে আমি অ্যারো দিয়ে দেখাতে পারি। এবার আমি যেহেতু বলি সবকটা আমি যাই লিখবো বা যাই বানাবো না কেন, আমরা এই বিশেষ করে ডেটা ফ্লো ডায়াগ্রামের ক্ষেত্রে, যেটাকে আমরা ডিএফডিও বলে থাকি শর্টে, ডিএফডি। তো এই ডিএফডির ক্ষেত্রে আমরা যাই লিখবো বা আঁকবো সব কিছুই কিন্তু লেবেলড হতে হবে। তো এক্ষেত্রে আমাদের যদি ডেটা ফ্লো দেখাই, তাহলে ডেটা ফ্লো হচ্ছে সেটা আমাকে দেখাতে হবে। ধর আমাকে কোনো একটা ইউজারের ইনফরমেশান আমি কোথাও থেকে কোথাও পাঠাচ্ছি, তাহলে ডেটা ফ্লোতে আমি কি লিখলাম? ইউজার ইনফো। প্রত্যেকটা ডেটা ফ্লোতে কিন্তু আমার সেই অ্যারোটা কী জিনিসকে ফ্লো করে নিয়ে যাচ্ছে, ওই অ্যারোতে কোন ডেটাটা ফ্লো হচ্ছে, সেটা কিন্তু আমাকে লিখে দিতে হবে। যেটা আমি আগেই বলেছি যে কোনো জিনিসই লেবেলড হবে। আচ্ছা, এরপরে হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডেটা স্টোরস। আচ্ছা, ডেটা স্টোরস বলে কি? ডেটা স্টোর বলতে পারি যে এটা ডেটা বেসের মতো কাজ করে। মানে ধর আমার সফটওয়্যারের মধ্যে আমি কোনো ডেটা আছে এটাকে স্টোর করে রাখবো। যেমন ধর এই যে লগ ইন ইনফরমেশানটা, ধর তুই নতুন একটা সফটওয়্যারে বা অ্যাপ্লিকেশানে লগ ইন করেছিস, তবে তুই আইডি দিয়েছিস, পাসওয়ার্ড দিয়েছিস, তোর নাম, ঠিকানা, ফোন নাম্বার, আরও অনেক কিছু দিয়েছিস। তো সেগুলো যদি প্রোভাইড করলি, সেগুলো মানে
থাকলো কোথায়? কারণ এরপরে যখন তুই আবার লগ ইন করতে যাবি, যেই তুই পাসওয়ার্ড দিবি, তখন তোকে অথেন্টিকেটটা করাবে কোথায়? নিশ্চয়ই তার মানে তোর আইডি আর পাসওয়ার্ডটা কোথাও সেভ করে রাখা হচ্ছে, যাতে যখন ফিউচারে তুই আবার লগ ইন করতে আসবি তখন যেন তোকে অথেন্টিকেট করানো সম্ভব হয়। তাহলে সেই রকমভাবে ধর তোর আইডি পাসওয়ার্ডটা যেমন কোথাও একটা রাখা থাকবে, তেমনি যেমন ধর আমরা ধর আবার ফেসবুকের কথাই বলি, ফেসবুকের ক্ষেত্রে তুই যে ছবিগুলো আপলোড করছিস, তুই চাইলেই পরে তোর অ্যালবামসে গিয়ে দেখতে পারিস তোর পুরোনো ছবিগুলো, তার মানে সেগুলো কোথাও না কোথাও আপডেট আছে। তারপর তোর যে পুরোনো তুই যে পোস্ট করিস, সেই পোস্টগুলোকেও তুই দেখতে পারিস। তার মানে সেই সব জিনিসগুলোই, সেটা যে যা রিলেটেডই হোক না কেন, তোর কমেন্টস রিলেটেড হোক, তোর ভিডিও হোক, তোর ফটো হোক, বা তোর কোনো পোস্ট হোক, সেই সবগুলোই তার মানে কোথাও না কোথাও রাখা রয়েছে, তাই তো? তার মানে সেই যে রাখারও থাকছে, সেই মানে হ্যাঁ, তার মানে এই যে ডেটাবেসে আমি রাখছি, সেটাকে আমরা বলবো হচ্ছে ডেটা স্টোর। ডিএফডির ক্ষেত্রে যেখানেই আমরা স্টোর করব সেটাকে বলবো ডেটা স্টোর। ঠিক আছে, ডেটা স্টোরকে ধর আমি এইভাবে লিখলাম, রিপ্রেজেন্ট করছি এরকম একটা দুটো প্যারালাল লাইন দিয়ে। ধর এটার মধ্যে কোনো রেজিস্ট্রি ইনফো আছে, ঠিক আছে? তাহলে এই হলো ধর আমার ডেটা স্টোরস। তাহলে প্রত্যেকটা জিনিসকে আমি লেবেল করেছি, কারণ দেখ এখানে দেখ আমি আমার এন্টিটিকেও লেবেল রেখেছি, প্রসেসকেও, ডেটা ফ্লোটাকেও, আর ডেটা স্টোরকেও। আচ্ছা, আর এখানে ধর এক্সটার্নাল এন্টিটিকে আমি তো বলে দিলাম, এক্সটার্নাল এন্টিটি হতে পারে আমাদের, ধর আরও দু একটা জিনিস বলি। এক্সটার্নাল এন্টিটি হিসাবে আমরা আরও যা যা ইউজ করতে পারি, নর্মাল যেটা আমরা বললাম যে ইউজার, কাস্টমার্স, মানে অ্যাকচুয়ালি পার্সনটা তো ইউজ হতেই পারে। আর এন্টিটি হিসেবে যেটা ইউজ হতে পারে সেটা হচ্ছে ধর হার্ডওয়্যার। হার্ডওয়্যার মানে কীরকম? হার্ডওয়্যার মানে ধর ধর যখন তুই, সবাই নিশ্চয়ই এটিএমে টাকা তুলেছিস, তো সবাই এটিএম মেশিন দেখেছিস, তো এটিএম মেশিন হচ্ছে বেসিক্যালি একটা হার্ডওয়্যার, তাই তো? ওই হার্ডওয়্যারে যখন তুই কোনো কোয়েরি করিস, বা টাকা তুলতে যাস, বা ব্যালেন্স দেখতে চাস, বা পিন চেঞ্জ করতে চাস, যাই করতে চাস না কেন, তো তখন ওই হার্ডওয়্যারটা কী করে? তখন ওই হার্ডওয়্যারটা কিন্তু তোর অ্যাকাউন্টে ঢুকে তোর ইনফরমেশনসগুলোকে গ্যাদার করে, বা তোর ইনফরমেশন যদি কিছু চেঞ্জ করে সেটাকে চেঞ্জ করে। তার মানে ওই একটা হার্ডওয়্যার কিন্তু তোর অ্যাপ্লিকেশনটার, মানে তোর যে ব্যাঙ্কিংয়ের যে অ্যাপ্লিকেশনটায়, সেটাকে কিন্তু প্রসেস করছে বা সেটাকে অ্যাক্সেস করছে। তাহলে তোর যে হার্ডওয়্যারটাকে অ্যাক্সেস করছে, তোর যে সফটওয়্যারটা, ব্যাঙ্কিং যে সফটওয়্যারটাকে অ্যাক্সেস করছি, সেটা কি আমরা অ্যাজ এ পার্সন অ্যাক্সেস করছি না? কিন্তু আমি কিন্তু নিজে থেকে আইডি পাসওয়ার্ড দিয়ে ব্যাঙ্কিং অ্যাপে কিন্তু ঢুকছি না। আমি কিন্তু এটিএমকে বলছি তুমি ঢুকে আমার কাজটা করে দাও, তাই না? তার মানে এটিএম অ্যাজ আ হার্ডওয়্যারও কিন্তু, শুধু এটিএমের কথা বলবো না, এরকম অনেক কিছুই হতে পারে। ধর আমাদের যে সিসিটিভি ক্যামেরাগুলো লাগাই, সিসিটিভি ক্যামেরাগুলো কী করে? সিসিটিভি ক্যামেরাগুলো সবসময় আমার কিছু না কিছু একটা রোল করছে, সবসময় কিছু না কিছু একটা ভিডিও ক্যাপচার করছে। আর হয়তো আমি সেরকমভাবেই কোনো একটা ধর এমনভাবে সেট আপ করেছি যে ভিডিওগুলো ক্যাপচার করবে, আর আমার কোনো একটা কাস্টমারের মেশিনে সেটাকে পাঠিয়ে দেওয়া হবে, বা কোনো একটা আইপি অ্যাড্রেস দেওয়া হচ্ছে যে সেখানে সেটাকে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে। তার মানে কি, আমার এই যে ওই যে আইপি অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে, বা সেটাকে কোনো সফটওয়্যারের মাধ্যমে সেটাকে আরও চেঞ্জ করা হবে, এই যে একটা কানেকশানটা, আমার কানেকশানটা কিন্তু কোনো ম্যানুয়ালি হচ্ছে না, মানে কানেকশানটা কিন্তু কোনো পার্সন গিয়ে সফটওয়্যারটাকে কানেক্ট করছে না, একটা হার্ডওয়্যারের থ্রুতে হচ্ছে। তার মানে যে কোনো হার্ডওয়্যারকেও কিন্তু আমি অ্যাজ এ এক্সটার্নাল এন্টিটি ইউজ করতে পারি। আচ্ছা, আরেকটা যেটা, সেটা হচ্ছে কোনো আনাদার সফটওয়্যার ক্যান বি আনাদার এন্টিটি। মানে ধর কোনো একটা সফটওয়্যারের জন্য একটা সফটওয়্যারও কিন্তু একটা এন্টিটি হতে পারে। যেমন ধর অনেক সময় দেখবি কোনো একটা ওয়েবসাইটে তুই ঢুকেছিস, বা কোনো একটা নতুন অ্যাপ্লিকেশানটা ইনস্টল করেছিস, তখন ওই অ্যাপ্লিকেশানে ঢোকার জন্য বা ওই অ্যাপ্লিকেশানে লগ ইন করার জন্য তোর কাছে অপশানস আসে, যদি গুগল লগ ইন করতে চাস, না ফেসবুক দিয়ে লগ ইন করতে চাস, নাকি ওই পার্টিকুলার ওয়েবসাইটে রেজিস্টার করে লগ ইন করতে চাস, তাই না? তার মানে কী করে, বেসিক্যালি যে তোকে বলে যে গুগল লগ ইন করো, বা ফেসবুক দিয়ে লগ ইন করো, তার মানে ওরা কী করছে, ফেসবুক অ্যাপ্লিকেশান থেকে তোর অথেন্টিকেশনটাকে বলতে পারিস ধার নিচ্ছে, বা গুগলে যে তোর অথেন্টিকেশনটা অলরেডি রয়েছে সেটাকে ধার নিয়ে তোর অথেন্টিকেশনটা করাচ্ছে। তার মানে কী হবে,
তোর যে সফটওয়্যারটাতে বা তোর যে অ্যাপ্লিকেশানটাতে তুই লগ ইন করতে চাচ্ছিস, সে কী করবে, যেই তুই বলবি যে আমি গুগল দিয়ে লগ ইন করবো, তখন সে কী করবে, সে গুগলের কাছে যাবে, গিয়ে তোর আইডি আর পাসওয়ার্ডটা তুই সেখানে প্রোভাইড করবি। সেই আইডি আর পাসওয়ার্ডটা তোর গুগল থেকে লগ ইনটাকে অথেন্টিকেট করাবে যে তোর আইডি পাসওয়ার্ডটা ওখানে আদৌ আছে কি নেই। এবার গুগল যেই বলবে যে হ্যাঁ আমার কাছে ওর আইডি পাসওয়ার্ড আছে আর ও একদম ঠিকঠাক আইডি পাসওয়ার্ড দিয়েছে, এই লোকটাই সেই লোকটা যে লগ ইন করতে চায়, তার মানে তোকে অথেন্টিকেট করালো কি, গুগল অথেন্টিকেট করালো, করিয়ে এই মেসেজটা পাঠালো কাকে, এখন যে তুই অ্যাপ্লিকেশানে ঢুকতে চাইছিলি সেই অ্যাপ্লিকেশানকে। তার মানে তুই কিন্তু নিজে থেকে ওই অ্যাপ্লিকেশানকে রেজিস্টারও করিসনি, ওই অ্যাপ্লিকেশানকে কোনো লগ ইন ডিটেলসও দিলি না, বাট স্টিল তুই লগ ইন হয়ে গেলি। কী করে হয়ে গেলি? কারণ তোর ওই অ্যাপ্লিকেশানটা একটা অন্য অ্যাপ্লিকেশানকে ইউজ করে তোকে লগ ইন করে দিল। তার মানে তোর অ্যাপ্লিকেশানটাকে লগ ইন মানে এখনকার অ্যাপ্লিকেশানে লগ ইন করার জন্য অন্য একটা অ্যাপ্লিকেশান ইউজ করা হলো বা অন্য একটা সফটওয়্যার ইউজ করা হলো। তারপরে এখন কিন্তু অ্যাজ আ এক্সটার্নাল এন্টিটি আমি কিন্তু কোনো ইউজার হিসেবে লগ ইন করলাম না আইডি পাসওয়ার্ডটা দিয়ে, আমি কিন্তু অন্য একটা সফটওয়্যারকে ইউজ করলাম আমার আরেকটা সফটওয়্যারে লগ ইন করার জন্যে। তো ব্যাপারটা ক্লিয়ার হলো যে তার মানে আমরা কিন্তু অ্যাজ আ এক্সটার্নাল এন্টিটি যে শুধু আমরা পার্সনকে ইউজ করবো তা নয়, আমরা হার্ডওয়্যারকে ইনফ্যাক্ট আনাদার সফটওয়্যারকেও এক্সটার্নাল এন্টিটি হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আর একটা জিনিস যে আমরা ধর যখন ডায়াগ্রামটা বানাবো, সেই ডায়াগ্রামের মধ্যে যে আমরা যে প্রসেসগুলো বানাবো, সেই প্রসেসগুলো কিন্তু রিপিট হবে না। মানে একটা ধর তুই কোনো একটা লিখেছিস, যে প্রসেসের কোনো একটা নাম দিয়েছিস, সেই নামের জন্য তোর আরেকটা প্রসেস না থাকে, দেন প্রসেসেস ক্যান নট বি রিপিটেড ইন আ ডায়াগ্রাম। ঠিক আছে? আর ডেটা স্টোরসগুলো অলওয়েজই সিস্টেমের ইন্টারনাল হয়। মানে ধর তুই যদি চাস এখন ফেসবুকে কত মেম্বার আছে দেখতে চাস, বা ফেসবুকে রোজ কত লোক লগ ইন করে দেখতে চাস, তুই কি দেখতে পাবি অ্যাজ আ একদম ইউজার? পারবি কি দেখতে? নিশ্চয়ই পারবি না, কারণ তুই ওই ফেসবুকের ইন্টারনাল কেউ নোস, তুই ফেসবুকে চাকরি করিস না, তো ওদের ইন্টারনাল ইনফরমেশন তুই দেখবি কী করে, বা তোকে দেখতে দেবেই বা কেন? কারণ তুই হচ্ছিস একটা এক্সটার্নাল। তাহলে মানে যত ডেটা স্টোরস আছে যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে, সেই ডেটা স্টোরসগুলো কিন্তু সেই সফটওয়্যারের ক্ষেত্রে ইন্টারনাল হয়, সেই সফটওয়্যারে কিন্তু ইন্টারনাল প্রপার্টি হয়। আমি কিন্তু অ্যাজ এ এক্সটার্নাল এন্টিটি কোনো ডেটা স্টোর কিন্তু দেখতে পাই না। তাহলে এই দুটো জিনিস অবশ্যই একটু মেনশন করে দিতেই পারি এখানে, যে প্রসেসেস ক্যান নট বি repeated in a diagram. আর বলতে পারি যেটা এক্ষুনি বললাম, হ্যাঁ, ডেটা স্টোরস are always internal. Data stores are always internal to your system. আচ্ছা, এবার আমরা দেখব কিছু জেনারেল রুলস, যে রুলসগুলো ইউজ করে আমাকে সবসময় ডিএফডি বানাতে হবে। মানে যখনই আমি ধর ডিএফডি বানাবো, তখন আমাদের এই জেনারেল রুলসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। দেখ, নাম্বার 1 বলছে নো ইন্টারনাল লজিক like loops, if else loops,
ইফ এলস এটসেট্রা। বলছে যে যে আমরা যখন ডিএফটি বানাবো সেখানে কোনো ইন্টারনাল লজিক কিন্তু আমরা ইউজ করব না। ইন্টারনাল লজিক বলতে মানে যেমন ধর তোরা সিতে করেছিলিস ফ্লো চার্টে কী হতো, ফ্লো চার্টে আমরা ফ্লো দেখাতাম একটা যে কীভাবে তোর প্রোগ্রামটাতে কাজ হচ্ছে, সেখানে আমরা লুপ লাগাতাম, আমরা ইফ এলস ইউজ করতাম। অবভিয়াসলি সব কিছু লেবেল থাকতো, বাট তার মধ্যে লুপ থাকতো না যে ইয়েস হলে এটা হবে, নো হলে ওটা হবে, যদি বারবার সেম আসে তাহলে তুই লুপের মধ্যেই আসছিস। হ্যাঁ, তো তাহলে ধর সি এর ক্ষেত্রে আমরা যখন ফ্লো চার্ট বানাতাম তো সেই ফ্লো চার্টে আমরা ধর লুপস ইউজ করতাম, তাই না, ইফ এলস ইউজ করতাম। তো সেরকম কোনো লজিক আমরা কিন্তু এই ডিএফডির ক্ষেত্রে ইউজ করব না, সেটাই আমাদের ফার্স্ট জেনারেল রুলে বলা আছে। আচ্ছা, সেকেন্ড রুল হচ্ছে, ধর সেকেন্ড রুলে বলছি যে টু কিপ ইট সিম্পল বলি, টু কিপ ইট সিম্পল we can repeat external entities and data stores. কি বলছি যে ধর মানে যখন আমি ডেটা ফ্লো ডায়াগ্রামটা বানাবো, আমাদের ক্ষেত্রে দেখ এক্সটার্নাল এন্টিটি তো কমই হবে, তাই না। ধর সব কটা ইউজারের জন্য আমি একটা এন্টিটি বানাবো অ্যাজ এ ইউজার, অ্যাডমিনের জন্য আমি একটা এন্টিটি বানাবো হয়তো অ্যাডমিন বলে, আর ধর আমার যদি কোনো ফেসবুক লগ ইন থাকে তাহলে আমি আরেকটা এন্টিটি বানাবো ধর ফেসবুক। তার মানে পুরো ডায়াগ্রামটার জন্য আমার কাছে হয়তো 3খানা এন্টিটি হতে পারে খুব বেশি হলে। তার মানে যদি 3খানা এন্টিটি হয় আর এতগুলো কাজ হয় আমার তার মধ্যে, মানে তার মানে এন্টিটি থেকে প্রসেসের মধ্যে প্রচুর ডেটা ফ্লো হবে। আর যদি ধর তুই সবকটা এন্টিটি একই দিকে রাখিস বা 3টে এন্টিটিকে আঁকিস, তাহলে প্রচুর ডেটা ফ্লো হবে ওই 3টে এন্টিটির মধ্যে, তাই না। তার মানে অ্যাকচুয়ালি যেটা বেসিক্যালি ব্যাপারটা হবে যে এন্টিটিগুলোর সঙ্গে প্রসেসের যে ডেটা ফ্লো থাকবে সেটা খুব মানে কি বলতো, এটা মানে অনেকগুলো ফ্লো যেহেতু চলবে আর সেই ফ্লোগুলো তোকে বানাতে হবে, তো খুব খিচুড়ির মতো দেখতে হয়ে যাবে আর কি, মানে দেখতে অতটা ক্লিয়ার থাকবে না তোর ছবিটা। তাই জন্য আমরা কী করতে পারি, ছবিটাকে তোর ডায়াগ্রামটাকে ক্লিয়ার রাখার জন্য, যাতে ওই একটার ঘাড়ে আরেকটা না চাপে, তার জন্য আমরা কি করতে পারি, এক্সটার্নাল এন্টিটিগুলোকে আমরা অ্যাটলিস্ট রিপিট করতে পারি। মানে তো ইউজারকে এখানেও লিখলাম, ইউজারকে এদিকেও লিখলাম, তার মানে কিছু ফ্লো এদিকে পাঠিয়ে দিই, কিছু ফ্লো এদিকে পাঠিয়ে দিই, তাহলে সব ফ্লো একই দিকে গেল না, তাহলে অ্যাটলিস্ট আমার ডায়াগ্রামটা একটু ক্লিয়ার থাকবে। আচ্ছা, তাহলে এটা হলো ধর আমার সেকেন্ড রুল, যে আমাদের এক্সটার্নাল এন্টিটিগুলোকে আমরা রিপিট করতে পারি, ইনফ্যাক্ট আমরা ডেটা স্টোরগুলোকেও রিপিট করতে পারি, কারণ ডেটা স্টোরের ক্ষেত্রেও সেম গল্প থাকতে পারে যে আমাদের যে অনেকগুলো ডেটা স্টোর ধরা আছে বা আবার কম ডেটা স্টোর আছে কিন্তু প্রচুর ফ্লো হচ্ছে, যদি প্রচুর ফ্লো হয় তাহলে সেটা যদি রিপিটেড থাকে তাহলে ফ্লোগুলো দেখানো খুব সুবিধা হবে আর তোর ছবিটা ক্লিয়ার হবে, সেই জন্য আর কি। আচ্ছা, থার্ড রুল হচ্ছে you cannot have miracles or black holes. আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাকে মাথায় রাখতে হবে যখনই আমি ডিএফটি বানাবো। বলছি ইউ ক্যান নট হ্যাভ মিরাকেলস অর ব্ল্যাক হোলস। তা মিরাকেলস ব্যাপারটা কি, মানে ধর দেখ বলছে যে এই মিরাকেল বা ব্ল্যাক হোল থাকবে না, ধর এটা একটা প্রসেস, এটাও একটা প্রসেস। এবার দেখ এই প্রসেসটা যদি ভালো করে খেয়াল করিস, দেখ এই প্রসেসে কিন্তু কোনো ইনকামিং ফ্লো নেই, তাই না, সব কটা ফ্লো দেখ আউটগোয়িং। তার মানে এরকম কখনো হতে পারে যে একটা প্রসেসে তুই কোনো ফ্লো
কোন ডেটা এন্টার করলি না, বাট ডেটা সেখান থেকে মানে ডেটা ইনপুট দিসনি, এদিকে আউটপুট পাচ্ছিস, এটা নিশ্চয়ই সম্ভব নয়। হ্যাঁ, এটা হয়তো মিস্টেকভাবে হয়ে যেতে পারে, তাই জন্যই আমাদের খেয়াল রাখতে হবে যখন আমি কোনো ডেটা ফ্লো বানাচ্ছি বা কোনো প্রসেসে সেই ডেটা ফ্লো দেখাচ্ছি, সেটা যেন কখনো এরকম মিরাকেল না হয়ে যায় যে আমি সেই প্রসেসের ক্ষেত্রে কোনো ডেটা এন্ট্রি করলো না, এদিকে ডেটা প্রচুর আউটপুট পাচ্ছি, বা ওই প্রসেসের দিকে আমি দেখছি আউটগোয়িং অনেকগুলো ডেটা ফ্লো চলে আসছে। তো সেটা যেন না হয়, এই মিরাকেল ব্যাপারটা না আমায় খেয়াল রাখতে হবে যেন মিরাকেল না হয়ে যায়। সেমভাবে এটাকে ব্ল্যাক হোল বলছি, যে আমি দেখছি যে আমার কোনো প্রসেসে শুধুমাত্র আমার ইনপুট যাচ্ছে, শুধুমাত্র ডেটা ফ্লো যাচ্ছে অ্যাজ আ ইনপুট, কিন্তু কোনো আউটপুট পাচ্ছি না। এটাও নিশ্চয়ই হতে পারে না। আমি যখন প্রসেসটাকে রেখেছি তখন নিশ্চয়ই প্রসেসটা কোনো না কোনো কাজ করে, আর যদি কোনো না কোনো কাজ করে তবে প্রসেসটা নিশ্চয়ই কিছু না কিছু রিটার্নও করবে। তাহলে সেটা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে রিটার্ন করা মানে আউটগোয়িং যাওয়া, তাই তো? তার মানে আউটগোয়িংটা আমাকে দেখাতে হবে যেন আমার ডেটাটা ফ্লোটা যেন বাইরের দিকেও হয়, সব যেন ভিতরের দিকে ফ্লো না হয়। এবার ভিতরের দিকে ফ্লো হয়ে যাচ্ছে বলে আমি এটাকে বলছি ব্ল্যাক হোল, মানে সব কিছু অবজর্ভ করে নিচ্ছি, এরকম কাইন্ড অফ একটা ব্যাপার। আর এটাকে আমি মিরাকেল বলছি কারণ মানে আমি ডেটা কিছু ইনপুট দিইনি, এদিকে অনেক ডেটা পাচ্ছি, সেটা একটা অ্যাজ আ মিরাকেল হিসেবে ধরা হচ্ছে। তো এই মিরাকেল বা ব্ল্যাক হোল যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে আমার থার্ড রুল। এর পরের ফোর্থ রুল হচ্ছে ডেটা স্টোরস cannot be sink or source. এটাও সেম গল্প, বুঝিয়ে দিচ্ছি। দেখ, বলছি যে ডেটা স্টোরস ক্যান নট বি সিঙ্ক অর সোর্স। ডেটা স্টোরের ক্ষেত্রেও সেম জিনিস, সেম কথাই আমি বলতে পারি যে ডেটা স্টোরের ক্ষেত্রে এমন যেন না হয় যে শুধু আমি ডেটাটাকে এন্ট্রি করে যাচ্ছি আর ডেটাটা কোথাও যাচ্ছে না। সেটা হতে পারে যে ধর প্রত্যেকে এসে লগ ইন ইনফরমেশানটা রাখছে, বাট তারপরে আর কোনোদিন ফিরে আসছে না, তাই লগ ইন ইনফরমেশান চেক করার দরকার পড়ছে না। এটা নিশ্চয়ই হতে পারে না যে আমি যখন কোনো ডেটা রাখছি ডেটা স্টোরে, তখন নিশ্চয়ই সেটাকে আমি পরে ফার্দার ইউজ করবো, তাই জন্যই রাখছি। তাই জন্য কখনো যেন, আর এই যে বারবার করে এখানে ডেটা ফেলছি, তাহলে খালি সিঙ্ক করছি, এখান থেকে কিছু তুলছি না। তাই জন্য ডেটা স্টোর যেন কোনো সিঙ্ক না হয়ে যায়। সেমভাবে যেন সোর্স না হয়, যে ডেটা স্টোর একটা আমার ডেটা স্টোরে আমি ডেটা রাখিনি, বাট স্টিল আমি এটাকে ইউজ করছি অ্যাজ আ সোর্স মানে ডেটা এখান থেকে বেরোচ্ছে। সেটা কিছুতেই সম্ভব না। আমার ডেটা স্টোরে যেখানে ডেটা ঢুকছে না সেখানে ডেটা বেরোতে কী করে পারে, তাই না? তাহলে এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে ডেটা স্টোরের ক্ষেত্রেও, যেন ডেটা স্টোর সিঙ্কও না হয়ে যায় বা সোর্সও না হয়ে যায়। ওকে, নাম্বার 5 যেটাকে বলছি সেটা হচ্ছে লেবেলিং। এটা আমি যদিও প্রথম থেকেই বলছি, তা আরেকবার বলে দিই যেহেতু রুলের মধ্যেও পড়ে। লেবেলিং বলতে যে প্রত্যেকটা জিনিসের জন্য নাম থাকে। তুই ডেটা ফ্লো বানা, তুই ডেটা স্টোর বানা, প্রসেস বানা, অথবা তুই এক্সটার্নাল এন্টিটি বানা, তার মধ্যে যেন প্রত্যেকের ক্ষেত্রে যেন লেবেলিং করাটা থাকে। আর 6th রুল হচ্ছে নো ডিরেক্ট ডেটা ফ্লো between two entities or two data stores. এটা কিন্তু মাথায় রাখতে হবে যে নো ডিরেক্ট ডেটা ফ্লো বিটুইন টু এন্টিটিস অর টু ডেটা স্টোরস। তবে দুটো এন্টিটির মধ্যে কিন্তু কোনো ডেটা ফ্লো হবে না। একটা এন্টিটি থেকে হয়তো একটা প্রসেসে ডেটা যাবে, তারপর সেই প্রসেস থেকে আরেকটা এন্টিটিতে যেতে পারে। সেমভাবে দুটো ডেটা স্টোর আছে, তার মধ্যেও কিন্তু কোনো প্রসেস ফ্লো হবে না। তো একটা ডেটা স্টোর থেকে হয়তো একটা প্রসেসে গেল, তারপর সেই প্রসেস থেকে হয়তো ডেটা স্টোরের মধ্যে চলে এলো আরেকটা ডেটা স্টোরের মধ্যে, সেটা কিন্তু হতে পারে। কিন্তু এটা হবে না যে দুটো ডেটা স্টোরের মধ্যে একটা ডেটা ফ্লো হচ্ছে বা দুটো এন্টিটির মধ্যে আবার ডেটা ফ্লো হচ্ছে,
এটা কিন্তু কখনোই করা যাবে না। এই জিনিসগুলো কিন্তু আমরা যখন বানাবো তখন মাথায় রাখতে হবে যেন পরে বলবে। তাহলে এটা কিন্তু কখনোই সম্ভব, মানে আমরা যেন খেয়াল রাখি এটা যেন না হয়। দুটো ডেটা স্টোরের মধ্যে আমি ডেটা ফ্লো বানাবো না ডেটা, তবে হ্যাঁ দুটো প্রসেসের মধ্যে ডেটা ফ্লো হতে পারে, যে ধর একটা প্রসেস থেকে ডেটা আরেকটা প্রসেসে যাচ্ছে প্রসেসড হওয়ার জন্য, তো সেটা কিন্তু ভ্যালিড যে প্রসেস থেকে প্রসেসে ডেটা ফ্লো হতে পারে, কিন্তু এন্টিটির ক্ষেত্রেও হবে না, ডেটা স্টোরের ক্ষেত্রেও হবে না। তাহলে আজকে আমি মোটামুটি সব পুরো ডিএফডি মানে বানানোর আমি বেসিক রুলস বল কী কীভাবে বানাবো সেইগুলো বললাম। নেক্সট দিন আমরা উইথ এক্সাম্পল ডিএফডি বানানোটা শিখবো।